মুক্তিযুদ্ধে রাজাকারের সংখ্যা নিয়ে প্রথম স্টেটমেন্টটা আমাদের ফুয়াদ ভাই দিয়েছেন। আমি তার প্রেক্ষিতে দ্য ডিসেন্ট এবং বিডি ফ্যাক্ট চেকের সূত্র দিয়ে বলেছি, তারা ওই 2019 সালের দিকেই বিডি ফ্যাক্ট চেক আইডেন্টিফাই করেছিল যে এইটা একটি গুজব। কোনটা? যে রাজাকারের সংখ্যা নিয়ে, ঠিক আছে। এবং আবারও আরেকটা সংখ্যা নিয়েই ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 7,000 না কত এরকম একটা সংখ্যা বললেন। কবি আসাদ মে মাসে 1971 সালে তিনি বলেছিলেন যে তার কবিতায় 10 লাখ মানুষ মারা গেছে। এটা এটা শেখ মুজিবের বক্তব্য না। টাইমস 71 এপ্রিলের শুরুতে 1971 এপ্রিলের শুরুতে তারা লিখেছিল 3 লাখ মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। নিউজউইক এপ্রিলের মাঝামাঝি সময়ে 1971 সালের ঘটনায় লিখেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে 7 লাখ লিখেছে। দ্য বাল্টিমোর সান 14 মে 1971 লিখেছে 5 লাখ নিহতের সংখ্যা। দ্য মোমেন্টো কারাকাস জুনের 13 তারিখে লিখেছে 5 থেকে 10 লাখ নিহত। কারাই ইন্টারন্যাশনাল 28 জুলাই লিখেছে 5 লাখ। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে 23 জুলাইয়ে সংখ্যা 2 থেকে 10 লাখ। টাইমস সেপ্টেম্বরে গিয়ে বলেছে 10 লক্ষাধিক। দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইটেক তারা লিখেছে যে 1971 1 অক্টোবরে 20 লক্ষ শহীদের সংখ্যা। ন্যাশনাল জিওগ্রাফি 1972 সালে সেপ্টেম্বরে লিখেছে শহীদের সংখ্যা 30। এবং 1971 সালের কোনটা নেব? 1971 সালের, হ্যাঁ এগুলো কি বলছি ঘটনাগুলো উনি একটা কথা বলেছেন যে আমি প্রশ্নটা করি, আমি বলছি দেখেন মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ কোনটা নিব দেখেন। এখানে ঘটনা তথ্যগুলো আসছে এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর, দিন যাচ্ছে সংখ্যা 2 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 7 লাখ, 7 লাখ থেকে 10 লাখ, এইভাবে ডিসেম্বরের আগেই এই স্টেটমেন্টটা আসছে। দেখেন 1 অক্টোবর 1971 দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস বলছে যে শহীদের সংখ্যা 20 লক্ষ। 1972 সালের সেপ্টেম্বরে ন্যাশনাল জিওগ্রাফি লিখছে শহীদের সংখ্যা 30 লক্ষ। অর্থাৎ 30 লক্ষ সংখ্যাটা শেখ মুজিবুর রহমানের বানানো কোনো তথ্য না। আমার প্রশ্ন সেটা না, উনি একটা কথা বলেছেন তালিকাটা করা হলো না কেন। হ্যাঁ উনি বলেছে তালিকাটা করা হলো না কেন, এর ব্যর্থতা কার দিবেন? এটা তো আমাদের, এটা আমার ব্যর্থতা, এটা ফুয়াদ ভাইয়ের ব্যর্থতা, এটা আওয়ামী লীগের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা না। আমরা এটা নিয়ে জোর দাবি করি নাই, আমরা জানতে চাই না, এটা আমরা জোর আওয়াজ তুলি নাই, সবাই বলি নাই। যারা দায়িত্ব ছিল তারা করে নাই। বিএনপি দায়িত্ব ছিল, জামাত দায়িত্ব ছিল, আওয়ামী লীগ দায়িত্ব ছিল, বিভিন্ন সময় ক্ষমতা ছিল, এরশাদ ছিল, কেউই করে নাই বলেই বিতর্ক। কিন্তু বিতর্ক হলেও ঐতিহাসিক সাইন রয়ে গেছে সংখ্যাটার। 17 ডিসেম্বর থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান 9 জানুয়ারি বাংলাদেশে পদার্পণের আগ পর্যন্ত 30 লক্ষ সংখ্যাটি না হলেও 1 ডজন পত্রিকায় আসছে। আমি একটা নতুন প্রশ্নে যাই, 7,000 বলাটা একটা অন্যায়। আমি একটা নতুন প্রশ্নে যাই। তারেক রহমান, আজকে রেজা কিবরিয়া, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগদান করেছেন। তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। কেউ কেউ আপনাকে বলে যে জামায়াতের বিপক্ষে কথা বলেন, অন্যান্য দলের বিপক্ষে বলেন, বিএনপির পক্ষে কোনো কথা বলেন না। আপনি কবে যোগ দিচ্ছেন বিএনপি? আচ্ছা, প্রথমত হলো বিএনপি যে জায়গায় কাজ করে আমরা ভিন্ন জায়গায় কাজ করি। কাজের অনেক কিছু মিল আছে, জাতীয়তাবাদের বিষয়ে মিল আছে, আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী বিষয়গুলোতে মিল আছে, কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন ন্যারেটিভ আছে। তাদের যেরকম 31 দফা আছে, আমাদের এরকম 10 দফা আছে, সেগুলো দেখলে আলাদা। এবং আমরা এই ভিন্ন চিন্তা নিয়ে রাজনীতি করতে চাই। এমনকি আমরা ধানের শীষ প্রতীক নিয়েও মানে হলো যদি সুযোগ আসে, আমাদেরকে যদি তারা জোটের অংশ হিসেবে যদি বলে যে এটা আপনারা করেন, তাহলে না, আমাদের এখন না, আরো 2 মাস 3 মাস আগে থেকে আমরা বলে তাদের সাথে যুক্ত হতে হবে। আগে আমরা তো তাদের সাথে যুগপৎ আন্দোলনে একসঙ্গে ছিলাম। না, আমি নির্বাচনের বিষয়ে আমাদের তো ছোট সংগঠন, এই ছোট সংগঠনে তাদের দরকার হবে কিনা সেটাই একটা বিষয়। ঠিক আছে, সেই কারণে কি আপনারা সবসময় বিএনপি পক্ষে কথা বলেন? না, অনেকেই আমি যদি দেখেন নেওয়ার জন্য, না নেওয়ার জন্য বিষয়টা না। বিএনপি একটা বড় দল। আমি বলছি আমাদের আমজনতা দল একটা ছোট সংগঠন। এটা ছোট ছোট জায়গায় ভূমিকা রেখেছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের 7 জন মানুষ মারা গেছে।
100-এর উপরে আহত হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট জায়গায় চেষ্টা করি, জি। ঠিক আছে। আপনারা হলো আপনাকে নির্বাচন BNP করতে কে পারবেন, আপনি আচ্ছা, নির্বাচন করতে হ্যাঁ পারবেন অবশ্যই আমরা চাই নির্বাচন করতে। আমাদের মানে নিবন্ধন স্বতন্ত্র। নিয়ে অনেক জটিলতা হচ্ছে, আচ্ছা আমরা চেষ্টা করছি নিবন্ধনটা পাওয়ার। নিবন্ধন পেলে আমরা সারা দেশেই সকল জায়গা থেকে প্রার্থী দেব। জি এবং আমাদের আমাদের এটা আমাদের একটা খুব আবেদন, জি আমাদের নিবন্ধনের এই জটিলতাটা শেষ হয়ে যাক। জি এবং আমরা বিএনপিকে কেন সমর্থন করি সেটা জিজ্ঞাসা করেছিলেন। প্রথমত জাতীয়তাবাদী দলের চিন্তাগুলো আমাদের ভালো লাগে, ঠিক আছে, সে জায়গা থেকে। এবং এছাড়া বিএনপির বিদেশ ভক্তি কম, যেটা অন্যান্য দলগুলো বিদেশি শক্তির সাথে বেশি বেশি মিটিং করে, আলোচনা সেই করে, কারণে সে জায়গা থেকে বিএনপির এই প্রবণতা কম হওয়ার কারণে আমার কাছে আমরা সময় কম, বন্ধু হিসেবে নতুন একটা তাদেরকেই প্রশ্নে গ্রহণ যাই। করছি। তারেক রহমান, আপনি কোনো কোনো সময় বলেছেন যে জামায়াত বেশি আসন পাবে না বিএনপিকে ছাড়া, এরকম একটা বক্তব্য আপনার ভাইরাল দেখেছি, কিন্তু বিভিন্ন জরিপ বলছে জামায়াতের আসন বাড়বে। আপনার বক্তব্যটা কি? আসলে জামাত কয়টা আসন পাবে? আরো তো নতুন নতুন পার্টি আসছে, এবি পার্টিও হলো, তারাও নির্বাচন করবে। এনসিপি তো আর করে জুলাই অভ্যুত্থানের একটা নেতৃত্বে দেওয়া সংগঠন, তারা কতগুলো আসন পাবে বলে মনে হয়? জি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঢাকা ভিত্তিক যে ইস্টাবলিশমেন্ট, সেখানে সোশ্যাল মিডিয়াতে যারা ভালো করবে তারা নির্বাচনেও ভালো করবে। কিন্তু ঢাকার বাহিরে প্রান্তিক পর্যায়ে যে রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট, সেখানে আপনার হলো অনেক কঠিন হিসাব নিকাশ। সেখানে ফ্যামিলি লিগ্যাসি আছে, রাজনৈতিক লিগ্যাসি আছে, এবং আপনার দীর্ঘ সময়ের জনগণের সাথে একটা বন্ধুত্বের আছে। জামাত তো নিজেকে জামাত হিসেবে বলতোই না আগে। তারা আবার ভোট চাইতে গেলে কি পরিচয় ভোট চাইতে যাবে? সেই জায়গা থেকে বলছি, যারা নিজেদের পরিচয়টাই দিতে শঙ্কাবোধ করতো আগে, তারা হঠাৎ করে 2-4 মাস, 5 মাস, 6 মাসের ক্যাম্পেইনে সব উল্টায় ফেলবে। এখান থেকে আমার যে তারা ফেসবুকে অনেক হাইপ তুলতে পারে, কৃত্রিমভাবে জনপ্রিয়তা দেখাতে পারে, কিন্তু এর মানে পাবলিক কনসার্ন না। আর 1971 সালের এই বিষয়টা অনেকে বলতে পারে যে এগুলো আর প্রয়োজন নাই, এগুলো এখন কেন বলছি, নতুন করে সাজাইতে হবে। আমি বলি ভাই, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রাজাকারদেরকে মানুষ যেরকম মনে রাখবে, মুক্তিযোদ্ধাদেরকে মনে থাকবে। যতদিন এই পতাকা থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন এই মানচিত্র থাকবে ততদিন এই মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন আমাদের জাতিসংগীত থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক। আপনি যতই অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেন, এই বিজয়ের মাসে এই আলোচনা চলবেই চলবে। আপনি আসনের কথা বললেন না, আপনি তো বলেছেন কোন আসনে নির্বাচন মানে করব। কে কে আসনটা কয়টা, ওরা কয়টা আসন পাবে, আচ্ছা, আচ্ছা, আপনি আচ্ছা, যদি আচ্ছা। দাঁড়ান বা আপনার দল যদি দাঁড়ান, আপনারা কয়টা আসন পাবেন? না, আমাদের একটা জায়গাতেও জয়ী হওয়ার সম্ভাবনা নাই, নাই। ঠিক আছে। এবং কোনো জায়গায় গেলে 1000 ভোটও পাওয়া কঠিন হবে। এগুলো আগ বাড়িয়ে অনেক বেশি বলা ঠিক না, বা নাও ভোট পেতে পারি। আমাদের যেটা সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ চেনে জানে, কেউ গালি দেয়, কেউ ভালোবাসে, এই মাঝামাঝি একটা অবস্থানে প্রাইমারি লেভেলে আছি। আমাদের জন্য নির্বাচন অনেক পরে হলেও ভালো হতো, আমরা আরো কাজ করার সুযোগ পেতাম। কিন্তু আমরা দেখছি যে দেশটা স্থিতিশীল হলে ভালো হয় দেশের জন্য, সে জায়গা থেকে নির্বাচনের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছি। এবং জামাত বিএনপির কথা বললেন, তো আমি বলি, যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে জামাত যেটা হতো, বিএনপির সহযোগিতা নিয়ে কিছু আসন পেত, তারপরে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে কিছু আসন পেত। এই সময়টাতে সে একা একা, এবং এই কারণে তাদের কিছু সমন্বিত ভোট থাকতে পারে, কিন্তু জয়ী হয়ে আসার মতো ফিটনেস খুব দুর্বল। যে কারণে তাহের সাহেব জয়ী হতে তো অনেক অনেক আসন অনেক লাগবে। অনেক জয়ী না, মানে একটা আসনে এমপি হওয়ার জন্য ও আচ্ছা। যতটুকু। যেমন তাহের ভাই শেষে সে বিনয়ের সুরে বলছে যে মুজিব ভাই তো এখন নাই, মুজিব ভাইয়ের ভোটগুলো আমারে দিয়েন। তাদের অসহায়ত্বের জায়গাটা বুঝতে হবে, যে তাদের বিজয়ী মানে হওয়ার জন্য, আপনার অ্যাসেসমেন্ট হচ্ছে জামাতের খুব তাদের অসহায়। বিজয়ী হওয়ার জন্য আওয়ামী লীগের ভোট প্রয়োজন, জাতীয় পার্টির ভোট প্রয়োজন। এবং যে কারণে তারা বারবার আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নির্বাচনে আসবে এটা শুনলে তারা আতঙ্কিত হয়, বা তারা এটা মানে আপনি চান ওই কিনা জায়গা আওয়ামী থেকে। লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক? আপনি চান আমি কিনা? আমি চাই বাংলাদেশের সকল রাজনৈতিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং কে খারাপ কে বাতিল তাকে, ওই যে বলে না, জনগণ চায় আওয়ামী লীগ আর অংশগ্রহণ না করুক, তাদের বাস্তবতা নাই, ঠিক আছে। আমি বলি ওইটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে, মানে জনগণ কি আপনি, করবে, আমি ঠিক এভাবে ধরে আছে? নিই আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক, এটা আপনি চান? এটা আমি চাই। যদি একটু ব্যারিস্টার সাজমান ফুয়াদ, আসলে কি সেই আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসার মতো সেই পরিস্থিতি আছে কিনা? মোটেই নাই। কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে যে কি ঘটেছে তার ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে একটা বিস্তারিত 114 পৃষ্ঠার একটা রিপোর্ট দেখে বলা হয়েছে। এবং আওয়ামী লীগের 6 সপ্তাহের যে আমলনামা, এই আমলনামার বাইরে তো আরও অনেক আমলনামা আছে। তার ভিতরে 2টা আমলনামা গতকালকে প্রকাশিত হয়েছে, যে পিলখানা গণহত্যার সাথে আমার প্রত্যেকটা বাহিনীকে আন্ডারমাইন করবার জন্য ভারত এবং আওয়ামী লীগ একসাথে মিলে কাজ করেছে।
এইরকম একটা জাতীয় নিরাপত্তার হুমকি কোনো সংগঠন কোনো দেশে রাজনীতি নির্বাচন করতে পারে না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অ্যালাউ করা হয় না। এবং আজকে যেহেতু সময় কভার করবে না, পৃথিবীর বহু দেশ আছে, নাৎসিদেরকে, ফ্যাসিস্টদেরকে তো ইউরোপ তো গণতান্ত্রিক রাষ্ট্র, কই হিটলারের চিহ্ন পর্যন্ত, হিটলারের একটা ব্যাচ পড়লে আপনাকে জেলে যেতে হবে, আপনি হিটলারকে প্রশংসা করে একটা গান গাইলে পর্যন্ত আপনাকে জেলে যেতে হবে। তো সেখানে গণহত্যার দায়ে অভিযুক্ত দলের নেতারা এবং জাতীয় নিরাপত্তার হুমকি এমন দলগুলো যারা দিল্লির গোলামি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আন্ডারমাইন করেছে, তাদের রাজনীতি নির্বাচন করবার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নাই, থাকতে পারে না। ধন্যবাদ। আমি একটু আরেকটা প্রসঙ্গে যেতে চাই। তারেক রহমান, আপনিও জানেন, বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা ফজলুর রহমান একটি আপত্তিকর মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে। সেই জন্য তাকে ডেকেছেন এবং তাকে কাউন্সিলের, অর্থাৎ বার কাউন্সিলের সনদ নিয়ে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। আপনাকেও দেখেছি জামায়াতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ আপনি মন্তব্য করেছেন। আপনি বলেছেন গণ অভ্যুত্থানের মামলাগুলোকে ভেলকা বানিয়েছে জামায়াতিরা। আসলে কিসের ভিত্তিতে বলছেন, বিষয়টা একটু পরিষ্কার করলে ভালো। দেখুন, এটিএম আজহার যিনি যুদ্ধাপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত, তিনি জামিন পেলেন কিভাবে বা মুক্তি পেলেন কিভাবে? এটা ওনার মুক্তির আগে জামাতে ইসলাম অনেকগুলো আন্দোলন করেছে, এক প্রকারান্তে একটা আন্দোলন কেন্দ্রিক চাপ সৃষ্টি করেছিল আদালতের ওপরে। আমরা এটা বলতে পারি যে একটা আদালতকে প্রভাবিত করার জন্য মব তৈরি করেছিল। যদি কেউ এভাবে বলে তাহলে আমি মনে করি যে এটা এভাবে বলা যায়, মব তৈরি করেছিল। এবং এই যে আমার প্রশ্ন হলো, এটিএম আজহারকে যখন জামিনটা দিল বা মুক্ত করলো, সেই সময় কি রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেছিল? রাষ্ট্রপক্ষের কাজ কি? নাকি রাষ্ট্রপক্ষ বলছিল তাড়াহুড়ো করে জামিন দিয়ে দাও? ঠিক আছে, আমি এখানেই বলতেছি যে আসলে কিভাবে ফাংশন করছে আমাদের এই গণ অভ্যুত্থানে। অনেক রাজবন্দী মুক্ত হয়েছে, আমরা যারা জেলে গেছিলাম আমরাও মুক্ত হয়েছি। কিন্তু এই পালের সাথে ডেস্টিনির মতো 43 লক্ষ গ্রাহকের মানুষের টাকা আত্মসাৎ করে তারাও কিন্তু বের হয়ে আসছে। আবরার ফাহাদের খুনিও কিন্তু পালিয়ে গিয়েছিল। আমি ওইখানে আইজিপি মামুনের বিষয়ে আমি বলেছিলাম যে আইজিপি মামুন, রাষ্ট্রপক্ষ, আইনজীবী তো তাজুল ইসলাম ভাই এখানে লড়াই করছে, তার তো জামাতের একটা লিগেসি, পুরনো লিগেসি আছে, বা জামাত করে না, কিন্তু উনি তো জামাতের ওই সময় যুদ্ধাপরাধী মামলার জামাতের পক্ষের আইনজীবী ছিলেন, তাই না? তো সেই বিবেচনাটা এখানে অগ্রাধিকার পেয়েছে কিনা ওনাকে চিফ প্রসিকিউটর করার ক্ষেত্রে, আমি সেটা বলেছিলাম যে যুদ্ধাপরাধী এই মামলা বা গণহত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী, আবার হলো সে এখন সময়ের প্রেক্ষাপটে যে সে আরেক গণহত্যার মামলার জন্য সে আইনি লড়াই করতেছে। এখানে আমার সমস্যা ছিল যে আরেকটু ভিন্ন রকম মানুষ তাজুল ইসলামকে না দিলে অন্য কাউকে দিলে এটাকে আপনি কি? আমি আরেকটু ভালো মনে করতাম। যেরকম শেখ হাসিনার করে যাওয়া যুদ্ধাপরাধের মামলাগুলোকে আমরা সমর্থন করি না, তার যে ফাঁসি দিয়েছিল, ধরে ধরে ফাঁসি দিয়েছিল একজনকে, আমরা এটা সাপোর্ট করি না, তেমনি এইখানে ওই তাজুল ইসলাম ভাইও এখানে আসা যুক্তিযুক্ত হয়নি। আরো শুনেছি, এবং আমাদের কাছে একটা আসছে, গতকালকে একটা অডিও আসছে, উনি তাজুল ইসলাম ভাই কনভিন্স করার চেষ্টা করছে একটা শহীদ পরিবারকে যে তোমরা এই রায়টা এইভাবে মাইনে নাও। এই রায়টা এইভাবে মানে ওইখানে যে আইজিবি মামুনের যে 5 বছর বা সীমিত সাজার যে বিষয় আছে এইভাবে মাইনে নাও। আমি অডিওটা বারবার শুনতেছিলাম, উনি এইভাবে বলতেছেন, এই মামলা বিষয়ে বলতেছিলেন যে তোমরা এটাকে গ্লোরিয়াস ভাবে তুলে ধরো, এটা সুন্দর রায় হয়েছে, তোমরা কেন এটা বিরোধিতা করছো? আপনারা জানেন যে মীর মুগ্ধের বাবা কিন্তু বলছিল যে এই রায়ে তিনি সন্তুষ্ট না মামুনের বিষয়ে, এবং স্নিগ্ধও বলেছিল। ঠিক আছে, তো এই জায়গাতে তো শহীদ পরিবারেরা তো কতটুকু খুশি এই মামলা ক্ষেত্রে? দেখেন, আমি বলি শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক দ্বন্দ্ব, তার মনের মধ্যে রাগ, ক্ষোভ, বিভিন্ন কারণে সে হলো আমাদের ছাত্র ভাইদের হত্যা করেছে, আমার পিঠে গুলি লাগছে, আমরা জেলে গেছিলাম, রিমান্ডে নির্মম অত্যাচার করছে। আমার কথা, যে শেখ হাসিনার কথায় আমাকে রিমান্ডে নির্মম নিপীড়ন করলো, সেই বেটা কি কম অপরাধী? আইজিপি মামুন কি শেখ হাসিনার চেয়ে কম অপরাধী? আমার প্রশ্ন এখানে, যে তাকে মানে আইজিপি মামুনের বক্তব্যে শেখ হাসিনাকে সাজা দিতে হবে, এটা আমি সমর্থনই করি না। মানে এই বিচার কি মানেন কিনা? হ্যাঁ, এই বিচারটা মানেন কিনা? আমি আইজিবি মামুনের কঠিনতম শাস্তি চাই। আসলে এই শাস্তিটা মানতেছি না। আসলে শাস্তি মানবেন, মানে শাস্তি না মানা তো বিচার না, আরো বড় শাস্তি চাই তার। আমি আইজিবি আল মামুন, আর যাদের শাস্তি হয়েছে এটা তো হয়ে গেছে, আমরা তো হবে না তো নাকি? না, আমি তো বলছি আপনি একটা বিচারের মধ্যে একটা অংশ ভুল করলে তো আপনার অন্যান্য অংশ নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। আমি বলছি প্রশ্ন তোলার সুযোগ কেন করে দিচ্ছে?
জি, ধন্যবাদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি নিজেও একজন আইনজীবী। জামায়াতি ষড়যন্ত্র আন্তর্জাতিক আদালতের ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ বলে উনি মন্তব্য করেছেন, আপনি কি মনে করেন? আসলে আপনি তো একজন আইনজীবী, যেহেতু পৃথিবীতে বিচারিত দেশে রায় হলো। বিদেশে আপনার এই বিচার নিয়ে কোনো মহল এখন পর্যন্ত কোনো উদ্বিগ্ন কনসার্ন শো করে নাই। জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো তাদের একমাত্র কনসার্নের জায়গা হচ্ছে মৃত্যুদণ্ড। এটা ডিফারেন্ট দার্শনিক প্রস্তাবনা, এটা যার যার বিভিন্ন দেশের বিভিন্ন ফরম্যাট আছে, তারা মনে করে যে এই ধরনের থাকবে কি থাকবে না সেটা অন্য আলোচনা। কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে পৃথিবীতে দেশি বিদেশি কোনো পক্ষ বলে নাই যে এখানে কোনো রকম প্রসিডিউরাল ফেলিওর আছে, আন্তর্জাতিক মান লঙ্ঘিত হয়েছে, অথবা যারা আসামি পক্ষ ছিল তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে, এমন কোনো দাবিকে উত্থাপন করে নাই। যেটা জামাতের নেতাদের বিচারের সময় সারা পৃথিবী এই ট্রাইব্যুনালের সমালোচনা করেছে। অতএব এটা এটা এবং আমিও তো ন্যায্য তো কোনো কিছু দেখতে পাচ্ছি না যে কোথায় এখানে ষড়যন্ত্র হয়েছে। তারা তো অংশগ্রহণও করে নাই। যদি আওয়ামী লীগের প্রতি সাহস থাকতো তারা ফেস করতো। আর এভিডেন্স এত ভিভিড, ডিজিটাল এভিডেন্স তো ফরেন্সিক্যালি প্রমাণ করা হয়েছে। বিবিসি, আল জাজিরা সবাই হাসিনার কণ্ঠ চেক করে বলেছে এটা তার কনভারসেশন। আমরা সবাই শুনেছি সেটা, যে তিনি হত্যার জন্য হুমকি দিচ্ছেন। অতএব সেই জায়গাতে তারপরে কেউ দ্বিমত থাকতে পারে, যারা এটার পক্ষে থাকবেন তারা হয়তো এটার পক্ষে কথা বলবেন না, সেটা অন্য ঘটনা তো সত্য। বিএনপি নেতা ফজলুর রহমান তো তিনি আবার এই বিচার আমার মনে হয় যে ওনাকে নিয়ে আলোচনা করাটা এটা জাস্ট আপনাদের সময় নষ্ট হবে আর কি। মানে আচ্ছা, তারেক রহমান, আপনার আরেকটা বক্তব্য বেশ ভাইরাল, সেটা হলো আপনি বলেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনি 1,000 কোটি টাকা চুক্তি করে আইনজীবী আব্দুল্লাহ মামুনকে রাজসাক্ষী বানিয়েছেন। কোন তথ্য আছে? ওটা 1000 কোটি টাকা ছিল বিষয়টা। 1,000 কোটি বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হলো তাজুল ইসলাম সাহেবের, আমাকে উনি অনেকবার ফোন দিছে, মানে এই টাকাটা কারা কারা ভাগ পেয়েছে আমি ওটাও জানতে চাই। এটা ভাগ আমি দেখেন, তাজুল ইসলাম সাহেব, শিশির মনির সাহেব আপনার হলো এর আগে রানা প্লাজার যে খুনি রানা, তার জামিনের জন্য কাজ করেছিলেন। একজন আইনজীবী হিসেবে এটা করতেই পারেন, তিনি আপনার হলো এই জায়গাটাতে এইভাবে করতে পারেন না। পরে আমরা বিক্ষোভ মিছিল করে উচ্চ আদালতকে প্রভাবিত করলাম যে, এবং রানাকে আর জামিন মুক্ত করা হলো না। উনি অনেকবার অ্যাটেম্প্ট নিয়েছেন রানাকে মুক্ত করার জন্য। আবরার ফাহাদের খুনিদের 7 জনকে তিনি মুক্ত করার চেষ্টা করেছেন, আইনি লড়াই করেছেন। ঠিক আছে, এই বিষয়গুলোর একটা ঘটনা পরম্পরা। ওনার যে ফার্ম ল ল্যাব, সেই ল ল্যাবের পক্ষ থেকে আইজিপি মামুনকে এই আইনি সাপোর্টটা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে আমি এই ফিনান্সিয়াল অ্যামাউন্ট এবং তাকে অ্যাকিউজ করে বলেছি যে আপনার নৈতিকতার সঙ্গে এটা যায় না যে আপনি আইজিপি মামুনের পক্ষে দাঁড়াবেন। মূলত তাকে সেখান থেকে ফিরে আসার জন্য, মানে কোনো তথ্য বা কোনো ফোন আলাপ কোনো কিছু ফোন আলাপের কি আছে? ওনার রাজনীতিবিদ, আরে বাবা শুনেন, ওনার ল ফার্মে যে আইনজীবী, সিনিয়র আইনজীবীরা আছে, সিনিয়র অ্যাসোসিয়েট যারা আছে, তারা সহ এই আইনি লড়াই করেছেন এবং এটা পত্রিকায় নিউজ হয়েছে তাদের আইনি সহযোগিতার বিষয়ে। ফিনান্সিয়াল বিষয় তো ফিনান্সিয়াল বিষয় তো 1000 কোটি টাকা। আমি ওইটা ওইভাবে বলেছিলাম যে 1000 কোটি টাকার লেনদেন হয়েছে। ঠিক আছে, এটা আপনি বিশ্বাস করেন? টাকা ছাড়া সার্ভিস দিচ্ছে তাকে, মানে তাও 1000 কোটি। আমি মনে করি আইজিপি মামুনের জীবনের মূল্য 1000 কোটি টাকা। আরেকটা বক্তব্য আপনার হচ্ছে, সেটা হচ্ছে আইজিপি আল মামুন জামিনে পেয়ে দেশ ছেড়ে পালাতে পারে, সেই কারণে ঘুম ভেঙে দেখবেন যে চলে গেছে। তাজুল ইসলামকে ধরবেন, এবি পার্টিকে ধরবেন, এরকম একটা সবাইকে ধরবো। ঠিক আছে, যদি আইজিপি মামুন পালায় যায়, ঠিক আছে, সবাইকে ধরবো, কাউরে ছাড়বো না। তাজুল ইসলামকে ধরবেন, সবাইকে। ওনারা আইনি প্রক্রিয়া আছে, উনি যদি ছাড়া পেলে এই ক্ষমা, এই স্বল্প শাস্তি আমরা মানছি না, তো বুঝতে বলছি। জি, এবি পার্টিকেও ধরবেন, সবাইকে ধরবো, যারা যারা বিচারিক প্রক্রিয়া আছে। আপনি কি মনে করেন সৈয়দ ভাই? হাস্যকর, মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলা মানে জাস্ট লো লেভেল কনভারসেশন আর কি, এগুলোতে এঙ্গেজ হওয়া আর কি। Simply doesn't go with it. ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে আমাদের কাছে সময়ও বেশি কম, একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু যেতে চাই, তাহলে একটু বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। জামায়াত আমির আজকে 3 দিন আগে একটা বক্তব্য দিয়েছেন, 2বার স্বাধীনতা পেলাম, স্বাধীনতার স্বাদ পেলাম না। ওনারা 1971 সালে যে কি স্বাধীনতা পেয়েছেন জামাতের আমির, সেটা তো আমরা জানি। ঠিক আছে, এখনো তো জলে, সেই জন্য স্বাদ পাচ্ছে না। আর 24-এ ওনারা যদি সত্যিকার অর্থে লড়াই করতেন তাহলে স্বাদটা পাইতেন। 24-এ গণঅভ্যুত্থানের পরে আমরা বুক ভরে লড়াই করছি, সেটা টান টান করে দাঁড়িয়েছি। আমি তো দেখেন, দেশ যেমনই থাকুক, আমি সেই রিমান্ডের মধ্যে নাই, শুকরিয়া। আমাকে জেলে আপনার
পচা খাবার খেতে হচ্ছে না, এটা শুকরিয়া। আমাকে কারোর সাথে গল্প করতে দেওয়া হতো না, এই যে একটা মুক্ত অবস্থায় আছে, শুকরিয়া। যে কোনো কিছুর বিনিময়ে এইরকম বলার সুযোগই নাই যে আগে ভালো ছিলাম, শেখ হাসিনা ভালো রাখছিল। আমরা একটা বড় নিপীড়িত হয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের সেই নিপীড়ন, আমাদের সেই লড়াই, আমরা স্বাদ পেয়েছি তো স্বাধীনতা। তারপরে তো আপনার ঠিক আছে? নিবন্ধনের জন্য আপনাকে অনশন থাকতে হচ্ছে, কান্না আমাকে করতে হয়েছে। দেখেন, নিবন্ধন আমার আটকায় দিলেও আমরা এই লড়াইটা বিজয় অর্জন করছি। জামাতা আমির যদি আমাদের মতোই লড়াই করতেন, মন দিয়ে লড়াই করতেন, তাহলে উনি স্বাদটা পাইতেন। উনি লড়াই করেননি।